আমি অল্প কিছুক্ষণের জন্য আসলাম উন্মুক্ত আলোচনা করার জন্য। কয়েকজন যুক্ত হতে চেয়েছিলেন গত কয়েক পর্বে, তাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য এসেছি। ঘন্টাখানেকের মতো থাকবো। আপনারা যারা যুক্ত হতে চেয়েছিলেন তারা আসলে যাদের সাথে একটু আলোচনা করব। জি ভাই, হ্যালো। ভালো আছেন আপনি? জি বলেন, শোনা জি যাচ্ছে। ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাই, বলেন। আমি আপনার সাথে কথা বলার জন্য অনেকদিন ধরে মেসেজ দিতেছি। আমি ইয়ে আছে না, আলেকজান্ডার ভাই, ওনার সাথে কথা বলছিলাম। আজকে ওনাকে আমি মেসেজ আচ্ছা দিছিলাম, উনি আচ্ছা। তারপর আমি তো প্রতিদিন এমনি শেয়ার দিয়ে রাখি আর রাত্রে যাই শুনি। আমি এখানে ডিউটিতে থাকি তো সৌদি আরবে, এই জন্য। আর অনেক আচ্ছা আচ্ছা। লোকজন আছে, অনেকে অনেক মন্দ কথা বলে, এই জন্য। হুম আপনি হুম। ভালো আছেন? আচ্ছা, জি ভালো আছি। আমি জি, আপনি কি আমি আমাদের আপনার সাথে উদ্দেশ্যে কথা আরো বলা কিছু আমি বলতেন? আপনার সাথে হ্যাঁ বলবো, আমি বলবো আমি। আচ্ছা। আচ্ছা, এই যে একটা জি। ফিতনা ফিতনা না। হ্যালো। আচ্ছা, সাউন্ডের বোধহয় প্রবলেম হচ্ছে। ফিতনা, আপনি বোধহয় ফিতনা বলেছেন না? ফিতনা। জি জি। ফিতনা, আচ্ছা। ফিতনা ব্যাপারটা হচ্ছে, জি, ফিতনা মানে ওই যে হাঙ্গামা করা, ফিতনা ফ্যাসাদ, হাঙ্গামা করা, দাঙ্গা হাঙ্গামা করা। হ্যাঁ, মানে হচ্ছে ধরেন যে অশান্তি। সেদিন ইয়া ভাই বলেছিলেন, সোলাইন আলেকজান্ডার ভাই এটা বলেছিলেন। উনি বলেছিলেন যে হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার, এটাকে ফিতনা বলা হয়। ফিতনা আমি ফ্যাসাদ, হ্যাঁ বলে, জিনিসটা ফিতনা ফ্যাসাদ। তো এই এই সেই জিনিসটা ফিতনা তৈরি, যেমন আমরা কিন্তু ফিতনা করছি, যেমন আমরা হচ্ছে কি, আমরা হুম। মুমিনদের মাঝে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছি, মুমিনদেরকে নাকি আমরা উত্তেজিত করে দিচ্ছি। আর যেভাবে নারীরা পোশাক দিয়ে নাকি ধর্ষককে হচ্ছে উত্তেজিত করে দেয়, একইভাবে আমরাও নাকি হচ্ছে কথা দিয়ে মুমিনদেরকে উত্তেজিত করে দিচ্ছি কথার বিনিময়ে, তাই তারা আমাদেরকে এসে খুন করে। তো এই ব্যাপারটাকে তারা ফিতনা হিসেবে আখ্যায়িত করে। দিনাই আমি বানে রাখছি, কিন্তু আমি তো যেখানে থাকি সমস্যা আছে, এই জন্য দিনাই। তারপরও দুই একটা কথা বলে দিছি, দুই চারটা মনে হয় ছাড়ছি। সৃষ্টি করছে তারাই, কেমন জানেন? জি জি, মানে যদি ফিতনা সৃষ্টি। বলেন। মুসলিমরা যে হ্যালো। যুদ্ধ করতেছে, এই যুদ্ধের প্রয়োজন ছিল না। হ্যাঁ, যে হুম হুম আমরা যে যুদ্ধ করতেছি হুম হুম অমুসলিমকে নিয়ে, এটা তো আমাদের প্রয়োজন ছিল না, হুম হুম। প্রয়োজন হতো না আমাদের। আমাদেরকে তো উনি ফসাদ সৃষ্টি করে দিচ্ছে, উনি উনি আমাদেরকে অন্য জাতিদের সাথে। তা তো নিঃসন্দেহে, এটা তো নিঃসন্দেহে, মানে আমাদের এইগুলো আমাদের কাজটা তো, আমরা তো আসলে অ্যাকশন না, এটা হচ্ছে রিয়াকশন। আমাদেরটা তো হচ্ছে রিয়াকশন। তো রিয়াকশনকে, আমাদেরটাকে কজ বলে, মানে আমাদেরটা হচ্ছে ইফেক্ট আর তাদেরটা হচ্ছে কজ। এখন আমাদেরটাকে যদি কজ বলে বা অ্যাকশন বলে যদি আখ্যায়িত করে, আসলে এটা দুঃখজনক এবং হাস্যকর বটে। জি, বলুন। আচ্ছা শোনেন, কালো সাহেব ভাই, আপনার যখন নেটওয়ার্ক ভালো থাকবে আপনি আরো একদিন যুক্ত হয়েন, বা প্রয়োজনে আপনি আমার সাথে ইনবক্সে কথা বললেন, যখন ফ্রি থাকেন আমাকে মেসেজ করে যে এই টাইমে আপনি ফ্রি থাকেন আমাকে জানিয়ে দিয়ে কথা বলেন, কেমন? এখন আপনার কথাগুলো আসলে কেটে কেটে আসছে, তো যেহেতু সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি, মানে আমরা অন্য কখনো না, ওনাকে আপাতত কেটে দেই। আমি আবারও কখনো ওনার সাথে হবে। আর উনি আমি কালো ছায়া ভাই, আপনি আমাকে ইনবক্স করেন, আপনি আমাকে জানিয়ে দিন কখন আপনি ফ্রি থাকেন, আমি ওই সময়ে সময় বের করে নিয়ে আপনি কথা বলবেন, কেমন? আচ্ছা, আমি দেখছি রফিকুল ভাই কিছু একটা বলতে চাই। হ্যালো। হ্যাঁ ভাই, কেমন আছেন বলেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন ভাইজান? জি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা। ভাইজান, একটা প্রশ্ন ছিল যে জি। আমি অত একটা নতুন আহ, বাংলাদেশের ওই মানে আর কি অনলাইনের এই বিষয়ে অত একটা এক্সপার্ট কেউ না, যে আমি 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 নতুন। আমি বেসিক্যালি অন্য একটা দেশের ভাষায় আমি লেখালেখি বা আপনি বলেন যে তাদের সাথে আমি একটু বেশি যুক্ত। তো আচ্ছা। আমি যখন কিনা বাংলাদেশের কোনো ইয়াতে আমি লেখালেখি করতেছি, আমি একটা জিনিস যেটা খেয়াল করি যে যারা আর কি আপনার অতিরিক্ত মুসলিম প্রেমী, যারা অতিরিক্ত আর কি ধরেন এজ এন এক্সাম্পল আসিফ মহিউদ্দিন কিংবা আপনাদের এখানে যখনই আসে দেখি যে গালিগালাজ কিংবা ইয়া করে তারা, ম্যাক্সিমামই। কারণ অ্যারাবিক ওয়ান অফ মাই ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ। আমি আমি আচ্ছা খুব ভালোভাবে অ্যারাবিক, আমার আমার বলতে হয়, আমার প্রতিদিন বলতে হয় আমার অ্যারাবিক। আচ্ছা। আমার প্রতিদিন অ্যারাবিক বলতে, তো অ্যারাবিক আমার কি বলবো যে ওই যে নামাজ এই অ্যারাবিক জানার কারণে আমি আমার আরো অ্যাগনস্টিক, মানে আমার ধর্মবিশ্বাস যেটা চলে গেছে। কারণ আপনি যদি নামাজে দাঁড়ায় প্রতিদিন যদি হাট্টিমা টিম টিম এরকম পড়তেন বাংলায়, তো আপনার হলো ইট ডাজন্ট মেক এনি সেন্স। অবভিয়াসলি। বি অনেস্ট, আপনি আপনি যখন নাকি এই একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা যখন নাকি আপনার ভিতরে অ্যাডাপ্ট হয়ে যাবে, আপনার যখন এই এই জিনিসটা কাজ করতে থাকবে ভিতরে, তখন ওই নামাজে যখন নাকি আপনি দাঁড়াবেন, ওই আবুল আহাব কত আগে মারা গেছে তার বিষয়ে সুরে সুরে এই জিনিসটা পড়ার মধ্যে, বিশ্বাস করেন এটা ফানি, জাস্ট কিডস স্টাফ। অবভিয়াসলি। মোস্ট অফ দ্য লাইক অ্যারাব কালচারের মোস্ট অফ দ্যাম লাইক ইয়াং জেনারেশন, তারা জাস্ট লাইক নামাজ নিয়ে হাসে। অনেকে ফ্যামিলির চাপে পরবর্তীতে আরো ইয়া হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামই আপনার আরেকটা জিনিস যেটা, যে এই মানে আপনার আপনি আপনি কি বাংলাদেশের। আরবিতে, আমি আমি আপনার আপনার এই পয়েন্টে আসবো, ফিরে আসবো। আপনি কি আরবিতেও কন্ডাক্ট করেন লেখালেখি গুলো? জি, আমি মফিদুল আরব নামে একটা ইয়ে না না, আছে, আপনি আপনার নাম গ্রুপ নাম আছে। যদি আপনার মানে প্রবলেম হয় তাহলে ওকে। নাম বলার দরকার নেই। আর যদি ধরেন যে না, আমি আমি চাইতেছি না, আমাদেরকে আমি ইনভাইট করতে, বেসিক্যালি আমি টিচিং পছন্দ করি না। আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে। না, আপনি যদি ইনভাইট করতে চান আমাদেরকে, তাহলে আপনি আমাকে এখানে লিঙ্কটা দিলে কমেন্টে, আমি সেটা এখানে পিন করে দিব, আমরা সবাই সেখানে জয়েন হব। যদিও আমরা বুঝতে পারবো না হয়তো, তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আরবি বোঝেন, ওদের জন্য সুবিধা হবে, তারা গিয়ে জয়েন করে আপনাদের। আর যদি না চান আপনি, কোনো সমস্যা নেই। মানে
এমনি জিজ্ঞেস করলাম আর কি। না আচ্ছা। অফকোর্স, অথবা আমি আপনাকে ইনবক্স করতে পারি হ্যাঁ হ্যাঁ গ্রুপগুলা, জি জি, এটা ইনবক্স বেস্ট হয় না? করেন, আমি সেগুলো পরে তো আপনি পোস্ট করে দিলাম। পরবর্তী আমাদের মধ্যে দিনগুলো যারা করেন। আরবি বুঝেন বা ওই ভাষায় যারা বোঝেন তারা গিয়ে হুম যুক্ত হলে একটা হুম একটা বাক্য যদি সেখান থেকে শিখতে পারে সেটাই বা খুবই কম খুবই বেশি। সুন্দর একটা জিনিস। হ্যাঁ জি হ্যাঁ, না আচ্ছা না, বলেন, আপনি আপনি কিছু খুবই একটা একটা বলতে ভালো জিনিস। চাচ্ছিলেন বোধহয়। জি, একটা অনুরোধ ছিল যে আপনার বাংলাদেশে মডারেট মুমিন যারা লাইক ইউটিউবে দ্য নেম অফ গড লাইক, যে কিনা আপনার 1400 বছর আগে উঠে চড়ে বেড়াইতো, তার বিষয়ে যখন নাকি আপনার ওই সেলফোনে নতুন ভিডিও বানাইতেছে, তার বিষয়ে অনেক ফলো করতেছে, বাট আই এম শিওর দে ডোন্ট নো অ্যারাবিক এট অল। আই এম অলমোস্ট শিওর যারা আপনার বানাইতেছে মোস্ট অফ দেম তারা না অ্যারাবিকটা তারা হোলি হিসেবে দেখে, নট জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, রাইট একটু হোলি হিসেবে দেখে তারা। রাইট, মানে আমি এই জিনিসটা খেয়াল করছি। রাস্তায় যদি একটা আরবিতে লেখা চটি বইও খুঁজে পায় পাতা, সেটাও নিয়ে চুমু খেতে খেতে ঘরে আনে। Right. এক্স্যাক্টলি, মানুষের এই জিনিসটা একটু কাজ করতেছে। আপনাদের এই লাইভ গুলো এত ভালো লাগে কেন যে আপনার একটা চেঞ্জ আসবে সমাজে ইন আম- ফিউচারে, মানুষদের আপনি এডুকেট করছেন, ওয়ান অফ দা বেসিক মোরাল এডুকেশন। আমরাও খুবই সুন্দর একটা চাইবো কাজ। সেটাই যেন হয়, এবং আমাদের মধ্যেও যদি ভুল ত্রুটি থাকে বা মনে হয় যে আমাদের ওয়ে অন্যরকম হলে ভালো হতো, আপনারা যে কোনো সময় আমাদেরকে পরামর্শ দিতে পারেন, কেমন? পরামর্শ, আমি এত বুদ্ধিমান কেউ না। আমি এত বুদ্ধিমান কেউ না, অফকোর্স না। তো আপনার সাথে আবার পরে যুক্ত হবো। আপনাদের যখন মুমিন যুক্ত করেন, এই জিনিসটা আমি সবসময় করি যে আমি একটু তাদের কথাগুলো, আমি মোস্ট অফ দা টাইম আমি আমার কাজের কারণে হুম আপনার হুম। লাইভের এই সময়টা আমার দেশে, আমি যে দেশে থাকি সেই দেশের সময়ের সাথে ম্যাচ করে না। তো আমি আপনাদের মোস্ট অফ দা টাইম আপনাদের ভিডিওগুলো যখন কিনা ইউটিউবে কিংবা আপনার অন্য কোনো হয়, তখন আমি ড্রাইভিং এর সময় কানের মধ্যে হেডফোন দিয়ে অনেক ও আচ্ছা এনজয় আচ্ছা করি আচ্ছা, কথাগুলো। ঠিক আছে। শুনতে খুব ভালো লাগে যে আমি মোস্ট অফ দ্য টাইম আমি জিনিসটা অ্যাজ এ হিউম্যান হিসেবে আমি না মুসলিমদের সাপোর্ট করতেছি, বিকজ আমি আপনাকে বলছি যে আমি অ্যারাবিক ফ্যামিলি, আমার বিগেস্ট পার্ট অফ ফ্যামিলি অ্যারাবিক। তো আচ্ছা এই জিনিসটা হওয়ার কারণে, তো ধরেন আমি কিন্তু অ্যারাবিকদের একটা কালচার, যেমন আমাদের কালচার, আমাদের এই বাংলা কালচার থেকে যদি আপনি হিন্দুইজমটারে তুলে নেন, যেমন কি আমরা মারা যাব, বি অনেস্ট, যেমন কি এই যে আপনাদের আমাদের যে এই যে মেলাটা আছে, এই যে, বৈশাখী বৈশাখী মেলা, মেলা। এই জিনিসটা, হ্যাঁ, বৈশাখী মেলা, এই জিনিসগুলো আপনার ইন্ডাস সিভিলাইজেশনের কালচার বা হিন্দু কালচার থেকে কিন্তু বিলংস করছে। সেম জিনিসই আপনার ইসলাম জিনিসটা না অনেকটা কালচারের সাথে, কারণ অনেক লম্বা কালচারের সময় সাথে ধরে এরাবে অ্যাডজাস্ট রয়ে হয়ে গেছে, তো এই গেছে। জিনিসটা হুম। কালচারের সাথে রাইট অ্যাডজাস্ট হয়ে গেছে, তো এই রাইট, জিনিসটা কালচারাল যে কাছে পার্টটা আছে আমরা ওটাকে করতে পারি কি, ওটাকে আমরা সংশোধন করতে পারি, কালচারাল যে পার্টটা আছে, কিন্তু ওটাকে বাতিল করতে গেলে হবে কি, মানে খামোখা হবে, খামোখা। যেমন ধরেন যে মানে অনেক ব্যাপার আছে যেগুলি একটা কালচারের অংশ হয়ে গেছে, ওই জিনিসগুলোকে আসলেও বাদ, মানে সরাসরি বাদ দিতে গেলে মানে ব্যাপারটা হবে না, সহজভাবে হবে না। এক্স্যাক্টলি। আর ধর্মীয় ব্যাপারটাকে আমরা দূর করতে পারি, ধর্মীয় ব্যাপারটাকে আমরা আসলে হ্যাঁ, সরাসরি দূর করছি মোহাম্মদ না। জাস্ট এ লিডার, নাথিং এলস। সে না একজন সেটাই। লিডার, সে তাকে আমি আপনার হয়তোবা অনেক খারাপ অনেক ভালো, সে জাস্ট এ লিডার ছিল। আমি তাকে দেখি একজন লিডার প্লাস আপনার সে একজন চরিত্রহীন লোক। অফকোর্স সে একজন চরিত্রহীন লোক। কে অফকোর্স 6 বছর একজন অফকোর্স মেরে বউ হিসেবে নিতে চায়? অফকোর্স। এটা কি সুস্থ মানুষের কাজকর্ম নাকি? কে আপনার একজনের পর একজন ওয়াইফ নিতেছে, একজনের পর একজন কন্টিনিউয়াসলি ওয়াইফ নিতেছে? ইটস লাইক, অফকোর্স আমরা হিউম্যানরা পলিগামাস, কিন্তু এটা তো সোসাইটির জন্য ভালো না, এটা তো সমাজের জন্য ভালো না। আর সে তো নিজের কন্ট্রোল করতে পারে না, সে হচ্ছে একজন সেক্স ম্যানিয়া। আচ্ছা, আপনার কাছে একজন জানতে চাচ্ছেন, আপনার কাছে জানতে চাচ্ছেন আরাবিক মুসলিম লাইফ সম্পর্কে, মানে ওখানকার যে মুসলিমরা আছে তাদের লাইফ সম্পর্কে, মানে ওদের লাইফ আর বাংলাদেশের, মানে আমাদের বাংলাদেশে যারা আছেন বাঙালিরা তাদের লাইফ, এদের মধ্যে তুলনামূলক কোনো কিছু বলার মতো কি এই মুহূর্তে মনে পড়ছে? যেমন ধরেন তুলনামূলক আমরা হচ্ছি, আরব কালচার। আমরা ধরেন যে একটু আবেগী, আমরা কিন্তু অনেক আবেগী, অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি আবেগী, অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু যাচাই না করেই আবেগের বশে অনেক করি। হ্যাঁ, সেটা নানা সময় দেখা গেছে, এটা কোনো কিছুতে বাদ যায় না, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে হ্যাঁ ধরেন গুজব ছড়ানো পর্যন্ত কোনো জিনিসেই আমরা আবেগ বাদ রাখি না। তো এখন আপনার কাছে কি ওই ওই ওরা কি এরকম আবেগী নাকি ওরা কাঠখোট্টা? বি অনেস্ট, এই এরা ফ্যামিলির সাথে তো আপনার বললাম যে এখন এরা ফ্যামিলিতে আপনার ছেলেগুলোর অবস্থা কি হয় জানেন? বি অনেস্ট, যে হুম ছেলেগুলা না আপনার যারা একটু আপনার আমাদের মতন ধরেন যারা একটু ভদ্র চিন্তা ভাবনা করে, হুম। তাদেরকে বলা হয় হি ইজ নট ম্যান এনাফ, দিস কাইন্ড অফ স্টাফ। লাইক আচ্ছা, তারা মানে প্রচন্ড অফকোর্স পুরুষতান্ত্রিক তাই তাদেরকে তো? অত, হ্যাঁ, পুরুষতান্ত্রিক জিনিসটা মানে সমাজ ব্যবস্থাটা অনেকটা আর কি। আপনি যখন নাকি মেয়েদের ডোমিনেট করতে পারবেন তখন আপনি একজন ভালো, কিন্তু আপনার যারা সবাই আবার এমন না, অনেকেই আছে মানে আপনার ডিপেন্ড করে আরবের কোন সাইডটা, যেমন কিনা আরবের মরক্কো, এরা আপনার নন মুসলিম। তারপর আপনার যদি এই ইউরোপের এই সাইড আসেন, তুর্কি, তারপর
তারপরে আপনার এই আপনার আলবেনিয়া এই সাইডের এরা শুকরের মাংস খাইতেছে কন্টিনিউয়াসলি, আর বলতেছে আমরা মুসলিম, হালাল, আপনার মদ খাইতেছে, ক্লাবে যাইতেছে, হ্যাঁ, কিন্তু আলবেনিয়াতে তো তারা খুব মুসলিম। সম্ভবত শরিয়া মানে ইসলামী আইন নয়, এবং কান্ট্রিটাও তো খুব সম্ভবত রাষ্ট্রধর্ম ইসলাম নেই, তাই না আলবেনিয়াতে? হ্যাঁ, আপনার আপনার জিজ্ঞেস করবেন সবাই মুসলিম জীবনে মসজিদ কেমন তারা দেখে নাই। আচ্ছা আমার আচ্ছা। অনেক আবার ফ্রেন্ডই আবার আপনার আবার যেটা হচ্ছে আলবেনিয়া পারে আমি। সৌদি বা এই ধরনের জায়গাতে সেখানে কট্টর নাকি একটু, বা তুরস্ক? সৌদিতে আমার যাওয়া হয় নাই, তো যেই দেশে যাওয়া হয় আচ্ছা নাই ওই আচ্ছা আচ্ছা বিষয়ে আমি ওমান আচ্ছা না করাটাই ভালো। আমি যেটা জানি আচ্ছা না আমি সেটা নিয়ে আমি কথা বলতে চাইনি। আমার হুম সৌদি হুম। ফ্যামিলিতে না, কিন্তু আরব ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আরব বুঝতে মানে তো পারছি। আর সৌদি না। না না, হ্যাঁ বুঝতে পারছি, আরবের ওখানে বুঝতে আপনার পারছি। কুয়েত, অনেক কাতার এগুলা অনেক আর কিছু কি, আছে। গলফ আছে, মিডল ইস্ট আছে, কিন্তু তাদের কালচার সেম। ইয়েমেন এবং সৌদি আরব এদের এবং গালফের কালচার অলমোস্ট সেম। আপনি একজন জানতে আপনি যদি চেয়েছেন যে দেখেন, বহু দেখছেন? বিবাহের বিষয়টা সামাজিকভাবে আরবে ইদানিং কেমন। আমার মনে হয় ওনার কথাতে অলরেডি বোঝা গেছে যে যেহেতু ওরা ম্যানলি কালচারে বিশ্বাস করে, তার মানে বহু বিবাহটা ওদের কাছে এক্স্যাক্টলি। খুবই ওয়েলকামিং, তাই না? বহু বিবাহ থেকে আপনার ওই যে দাসীদের সাথে সেক্স না, এই জিনিসটারে আপনার সৌদি আরবে এই জিনিসটারে আপনার সৌদি হুম আরবে, হুম। কারণ আমার ফ্যামিলি রিলেটেড সৌদি আরবের লোক আছে, মানে আচ্ছা আমার আমার ফার্স্ট ফ্যামিলি না, আমার ফ্যামিলির ফ্যামিলি, তাদের সাথে অনেক সময় আমি কথা শুনছি যে আপনার সৌদি আরবের যে জিনিসটা, যে আপনার যখন কিনা কেউ একজন ওদের বাসায় এক্সট্রা একজন মেয়ে আসবে, হুম সেটা হুম। তো সবার জন্যই ভোগের পণ্য। এমন একটা চিন্তা ভাবনা, যারা যাদের টাকা আছে তাদের, এই যে যাদের শেখ বলা হয়, তাদের এই ধরনের একটা চিন্তা ভাবনা যে সে তো মানে শুধুমাত্র ওয়ার্কার না, সে সবকিছু দিয়ে আচ্ছা, ওয়ার্ক করবে আমার সাথে। এমন রাইট। একটা চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু আপনার বাংলাদেশের কিংবা ইন্দোনেশিয়ার কিংবা মালয়েশিয়ার যে বা ফিলিপিন, বেসিক্যালি ওরা পছন্দ করে ফিলিপিন, বাংলাদেশের এটা হলো আপনার ওদের বাংলাদেশ ইন্ডিয়া এদের, ওরা তো লুচ্চা, ওরা মানে ওরা তো আপনার চরিত্র খারাপ, সত্য কথা যেটা। হুম হুম। আমি সরি স্ল্যাং মাঝে মধ্যে ইউজ করার না, জন্য। ঠিক আছে, বলুন। ওদের ওদের চরিত্র অতিরিক্ত টাকার কারণে ওরা, আর ওরা ইসলাম জিনিসটা তো ওরা বুঝতে পারে। যেমন বাংলাদেশের মুসলিম, ওই যে আমি একটু আগে বললাম যে আপনার না বুঝাই ধরেন ওই যে চটি বই চুমা দিবে, আপনি একটু আগে বললেন, হুম কথা হুম সত্য। হুম। কিন্তু ওরা তো বুঝতে পারে যে আসলে মুহাম্মদ কি ছিল, আর এটার এই পৃথিবীর লাখ লাখ মানুষ ফলো করতেছে, এটা ফলো করার কারণে তো আমরা আরো টাকা পাইতেছি, লাভবান হচ্ছি, এইটাই ফলো করি, সমস্যা কি? ওরা কিন্তু এই রাইট। জিনিসটা জানে, সেই জন্য কিন্তু আচ্ছা। ওরা দাসীদের সাথে যে সেক্স করা জিনিসটা, এই জিনিসটা আপনার কখনো মিডিয়াতেও যায় না কেন? এই জিনিসটা তো লতেই আছে, মুহাম্মদের লাইফেই তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ওখানে তো তাহলে ওদের সিস্টেমের বা ওদের এই যে কোনো বিষয় নিয়ে, ধর্মীয় বিশেষ করে, কেউ কোনো রকম প্রতিবাদ বা কোনো ধরনের কমেন্ট করতে পারে না, তাই না? বেসিক্যালি আপনার যখন কিনা একজন অ্যাগনস্টিক বা এইথিস্ট, আমি আপনাকে কয়েকটা না, ইয়া একজন ধরেন দেখাবো। যে আপনি মুসলিমই, একজন ধরেন মুসলিমই বললো যে আমার কাছে ভালো লাগছে না আপনারা জোর করে নামাজের সময় দোকান বন্ধ রাখছেন, এই ধরনের কথা কি কেউ কখনো বলতে পারে? না না না, এইসব দেশে তো আপনার ফ্রিডম অফ স্পিচ যে জিনিসটা, এই হুম জিনিসটাকে হুম। তো আরবরা এখনো বুঝে উঠতে পারে নাই। আপনার তারা যদি এতই কালচার ফলো করতো, আপনার কি মনে হয় আমেরিকার ফোর্সের কারণে তারা আজকে আপনার মেয়েদের ড্রাইভিং দিতে বাধ্য হইতেছে? কারণ কি? কারণ তারা তো হিউম্যান রাইটস কি জিনিস সেটাই তো জানে না। আপনার ইসলাম কি হিউম্যান রাইটসে বিশ্বাস করে? আপনার না আপনার না, তো সেটাই। ভালো ইসলাম না, তো আপনার ভালো ইসলামে একজন পোষক ইসলামে আসলে যখন কিনা মানে আসলে ওদের কাছে ফ্রিডম অফ স্পিচের প্রতিশব্দ হচ্ছে ব্লাসফেমি, আল ব্লাসফেমি। ফ্রিডম অফ স্পিচ মানে ওদের কাছে ব্লাসফেমি। উহুম। আমি একদিন আমার ফ্যামিলি নিয়ে বসে ওই যে আপনার মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের একটা ইয়া দেখতেছিলাম, তো হুম হুম। সামহাও ও উনি আপনার বলতেছিল যে আপনার অ্যারাবিকে কথা, তখন আমি আমার ইয়ারে জিজ্ঞেস করলাম যে তোর তো 14 গোষ্ঠী, তোর তো ফুল ফ্যামিলি তো অ্যারাব, বিকজ আমার আমি আমি আপনাকে ফুল ক্লিয়ারলি বলি, আমার হুম হুম। গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনারা যাই বলতে চান, সে অ্যারাবিক। আচ্ছা। হ্যাঁ, তো এখন আমি মোস্ট অফ দা টাইম এই ফ্যামিলিটার সাথে আমার বেশিরভাগ চলা হইতেছে। ওর বোনও থাকে এখানে, হুম হুম। ওর মাও থাকে এখানে, ওর বাবাও থাকে এখানে, ওর কাজিনরাও থাকে এখানে। তো ধরেন এই জায়গাটার মধ্যে ইয়া হইলেও তারা অ্যারাবিক প্লাস ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িত। তো ওই হিসেবে যখন কিনা হলিডেতে আমার তাদের সাথে যাইতে হইতেছে আরবে, আমার তাদের সাথে আসতে হইতেছে আরবে, তো অ্যারাবের সাথে আমার ফ্যামিলি কালচারটা বন্ডিং হওয়ার কারণে তো অ্যারাব ল্যাঙ্গুয়েজটা এখন আমার ভিতরে না কাজ করে, বি অনেস্ট। আচ্ছা আচ্ছা। তো না, ঠিক আছে, আপনাকে যুক্ত হওয়ার এই জন্য আপনার, বলেন। হ্যাঁ বলেন, সরি আরো কিছু আপনার বলতে চাইলে বলেন। না না, বলেন, আরো কিছু না বলতে না না, চাইলে বলেন। আর বিরক্ত করবো না, আপনি না, অন্য কাউকে বিরক্ত যুক্ত করেন, কিছু কিন্তু নেই। ভাইজান হ্যাঁ একটা হ্যাঁ অনুরোধ, হ্যাঁ হ্যাঁ, বলেন। মুমিন যুক্ত করবেন, মুমিন যুক্ত করবেন, হ্যাঁ এবং হ্যাঁ কখনো যদি অ্যারাব অ্যারাব ল্যাঙ্গুয়েজের জন্য হেল্প লাগে, যদি আমি অফকোর্স কাজের জন্য বা টাইম কান্ট্রির জন্য এক হইতে পারবো না, যদি পারি অফকোর্স আমি ট্রাই করবো যে আচ্ছা। জয়েন হয়ে যে যে দেখতে যে তার অবশ্যই আমরা কি, আমরা খুব সে কেমন শীঘ্রই অ্যারাবিক পারে। কিছু গ্রুপ খুলবো, চ্যাট গ্রুপ খুলবো, যেখানে মানে মুমিন থাকলে আমাদের কোনো সমস্যা নেই। বেসিক্যালি কেউ যদি মুমিন হয়ে আমাদের সমমনা সেজে আসতে চায়, আমাদের কোনো সমস্যা নেই। মানে আমরা কিছু
কিছু গ্রুপ খুলবো যেখানে, যার মধ্যে একটা হচ্ছে যে এই আরব ল্যাঙ্গুয়েজ এবং ওই হচ্ছে আরবির রেফারেন্স গুলো নিয়ে আলোচনা হবে সেখানে, বিশেষ করে আরব ল্যাঙ্গুয়েজ নিয়ে। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি সেগুলোতে আপনার হেল্প আমাদের কাজে আসবে অবশ্যই। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আপনার সাথে সেটা যোগাযোগ করব। সেটা সেটা খুবই খুবই ভালো। জি জি ওকে ভাইজান, খুবই জি থ্যাংক ইউ। এটা জি। খুব আমরা ভালো হয়েছে যেদিন ধরেন আপনার যে লং যেহেতু টাইম নিয়ে কথা বলবো সেদিন আপনাকে মানে আরো আপনার কথাগুলো শুনবো। আজকে আসলে অল্প সময়ের জন্য, তো এই জন্যই তাড়াহুড়ো করছিলাম আসলে। সরি, আমি চলে যাওয়ার আগে শেষ একটা জি কথা জি বলে চলে ঠিক আছে। যেতেছি। জি আমি চাই কি আপনি আপনারা যারা আছেন তারা যদি একদিন একটা কাজ করেন, ওই যে যারা ইউটিউবে এক্সট্রা ইসলামকে বাঁচানোর জন্য বেঙ্গলি যারা কিনা আপনার করতেছে, যে উইদাউট এনি রেফারেন্স ভিডিও করতেছে আর কথা বলতেছে যেগুলো কিনা কনটেক্সটের বাইরে, আপনি জিজ্ঞেস করেছেন তোমার বাবার নাম কি, বলছে দাদার নাম আব্দুল্লাহ, এগুলো তো বলে লাভ নাই। তাদের যদি একদিন ইনভাইট করেন, আর তারা কতটুকু অ্যারাবিক পারে আর আমরা কতটুকু অ্যারাবিক পারি, তারা খুব কতটুকু ভালো হবে। অ্যারাবিক বোঝে, আমরা কতটুকু ওই সফর নাহুদ যত ব্যাকরণ আছে সবকিছু দিন শেখানো হবে, ভালো মতন ইসলাম শেখানো হবে। কি বলেন? হ্যাঁ খুব ভালো একদিন হবে, চিন্তা খুব করি ভালো হবে। তাহলে, আমরা, এটা হ্যাঁ খুব আমরা এই ভালো হয়। ধরনের ইয়ের আয়োজন করব, তাহলে খুব ভালো হবে। আমরা এই ধরনের ইয়ের আয়োজন করব, মানে একদম ফর্মাল ডিবেটের মতন করা যাবে, যে ধরেন একজন, আমি ধরেন যে সঞ্চালনা করলাম, পক্ষে আপনি, হ্যাঁ, হ্যাঁ। বিপক্ষে আপনি থাকলেন, প্রতিপক্ষ থাকলো ওদের মধ্যে একজন। খুব ভালো হবে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো এই ধরনের। ওকে ওকে ভাইজান, ওকে। সরি ডিস্টার্ব করার জন্য। না না, আর অফকোর্স এখানে ডিস্টার্বের কিছুই নাই, ভালো আমিন থাকবেন, রক্ত আবারও বাঙালি, কথা আর হবে। আমি বাঙালি। হ্যাঁ, জি তো অফকোর্স ভালো থাকবেন। জি আর সবাইকে সালাম বা ধন্যবাদ। আচ্ছা। থ্যাঙ্কস। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি দেখি লালন ভাইকে যুক্ত করি। লালন ভাইকে পেয়েছি। গত 2 দিন উনি যুক্ত চেয়েছিলেন, আসলে যুক্ত হতে পারেনি পরে। আমি দেখি। হ্যাঁ, লালন ভাই কেমন আছেন? আসিফ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনাকে গত 2 দিন যুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু আসলে টপিকের সাথে মিলছিল না জন্য করিনি। আমি অপেক্ষা ছিলাম যে একদিন উন্মুক্ত আলোচনার দিনে আমি আপনার সাথে বিশেষ করে কথা বলবো। জি বলেন। হ্যাঁ ঠিক আছে, না এটা ঠিক আছে আপনার কথা, ওই জন্য হয় না, আমিও বুঝতে পেরেছি। আর আমিও একটু অসুস্থ ছিলাম, আজকে অসুস্থ, তারপরেও বলে ফেলি কথা না গুলো। ওই যে ও 22 আচ্ছা তারিখে আচ্ছা। 22 তারিখে হ্যাঁ 22 আমি হ্যাঁ। লিখে রেখেছিলাম, 22 তারিখে যে ভদ্রলোক দাড়িওয়ালা এসেছিল, পানি খাচ্ছিল, হুম হুম যে আপনার সাথে আজে বাজে ভাবে কথা বললো আর কি, এই হুম হুম। ভদ্রলোক কিন্তু আসিফ ভাইয়ের ওখানে এসেছিল একবার উল্টাপাল্টা কথা। তো ওনার ওনার উনি যদি শুনে থাকেন বা শুনতে পান, ওনার হুম, কথা প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। যেমন উনি জি বলছিলেন যে বিষয় হলো সব জানতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি আপনাকে বলছিল যে আপনি জানেন না, চলে এসেছেন, হ্যাঁ, তো উনি কি সব জানেন? পৃথিবীর সব কি উনি জানেন? বা কারো পক্ষে বা কোনো কিছু কি একেবারে একটা বিষয় নিয়েও কি কোনো কিছু জানা সম্ভব? না, এটা তো আমাদের তো, কখনোই না। হ্যাঁ, তা আমরা বলতে এসেছি, এর মানে কি এই আমরা তো কখনো বলি না যে আমরা যেটা এখনো পর্যন্ত মানি এটাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সব সময়ের জন্য সত্য, আমরা তো বলি না। আমরা বলি যে আমরা আজকে পর্যন্ত যে ধারণা ধারণ করি, মানবতার যে ধারণা ধারণ, নারীবাদীর যে ধারণা ধারণ করি, ঈশ্বরের ব্যাপারে যে ধারণা ধারণ করি, কালকে যদি আর সুন্দর একটা আইডিয়া দেয়, সেটা যদি আমাদের পছন্দ হয়, আমরা কি সেটা গ্রহণ করব না? অবশ্যই আমরা হ্যাঁ এভিডেন্স দেখবো, তাদের যুক্তি তর্কগুলো শুনবো, তাদের তথ্য প্রমাণগুলি দেখবো। আমরা তো ওপেন টু অ্যাকসেপ্ট, আমরা অলওয়েজ, হ্যাঁ আমরা তো যে কোনো মুহূর্তে গ্রহণ করতে পারি। আর আমরা, আপনার সাথে আমি পুরোপুরি একমত। আমি সেজন্যই ওনাকেও বলেছিলাম যে উনি নাকি ফিজিক্সে পড়েছেন, আমি ওনার ফিজিক্স হ্যাঁ থেকেই হ্যাঁ প্রশ্নটা ধরে ফেলেছিলাম। উনি কিন্তু হ্যাঁ আমাকে লটা বলতে পারেননি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লটা বলেন, উনি বলেছে এন্ট্রপি। হুম, আমি তার কাছে এক্স্যাক্টলি লটা জানতে চাচ্ছিলাম, উনি কিন্তু সেটা বলেননি। তো উনি নিজেই না ফিজিক্সে পড়েছেন, অথচ এটা তিনি কিন্তু উনি সেটা বলেননি, পুরোটা কিন্তু মানে এক্সপ্লেইন করতে পারেননি উনি। তারপরে আমি তাকে অন্য আরেকটা বিষয়ে, ধরেন যে বায়োলজির বা কম্পিউটার সায়েন্স থেকে একটা প্রশ্ন করলাম, উনি বললেন জানি না। তো তখন আমি কিন্তু ওনাকে মানে মানে কি বলবো এটাকে, আমি ওনাকে টিজ না করে এমনি খুব ভদ্রভাবে বলার চেষ্টা করেছি যে দেখেন, এখন কি আমি আপনাকে নিয়ে হাসাহাসি করবো? বা আমরা, এটা তো মানায় না হাসাহাসি করা, বিশেষ করে ওরা করুক, আমাদের হাসাহাসি করা মোটেও মানায় না যে একটা মানুষ জানে না এই জিনিসটা নিয়ে। কারণ আমরা খুব ভালোভাবেই জানি না জানার মর্মটা কত বেশি। আমি যদি জানতে পারি যে আমি এটা জানি না, তখনই আমি সেটা জানতে পারবো সত্য, মানে তখনই আমি ওই জ্ঞানটা অর্জন করতে পারবো। আমি যদি নাই জানি যে আমি কি জানি না, যেমন ধরেন আমি আপনাকে বললাম ভাই আপনি এক কাজ করেন, আপনি এই ভিডিওটা করেন, একটা ফ্রেন্ড অনলি করে বা অমুক ফ্রেন্ডকে ট্যাগ করে একটা শেয়ার দেন বা একটা মেসেজ করেন। এখন আপনি যদি আমাকে স্পেসিফিক্যালি বলেন যে আমি এই জিনিসটা জানি না, তখন না আপনি সেটা জানতে পারবেন। আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই আমি বুঝি না, কি বুঝতেছি না, তাহলে আমি আপনাকে কিভাবে বোঝাবো? বা আরো সহজ করে বললে, ধরেন আপনাকে একজন বললো যে ভাই তুমি একটা বাড়ি বানাও। এখন আপনি যদি নাই জানেন যে আপনি কিভাবে বাড়ি বানাতে হয়, বা বাড়িটা বানানোর যে জ্ঞানটা দরকার এটা কোথা থেকে আনতে হয়, বা আপনি যে বাড়ি বানাতে জানেন না, কোন অংশটা জানেন না, আপনি যদি এগুলি স্পেসিফিক্যালি না জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। আপনি শুধু বলছেন আমি জানি না, ব্যাস শেষ, জানতেও চাই না। মানে ওই যে অজ্ঞবাদের মতন একটা অবস্থা, যে আমি জানি না, জানতেও চাই না, আই ডোন্ট কেয়ার এট অল। তো আমরা তো চাই মানুষ স্কেপটিক হোক, মানুষ সন্দেহ করুক, মানুষ সংশয়ে থাক, মানুষ আরো জানতে চাক, তাই না? এখন উনি এসে সেটাই উনি ঠিকই করছিলেন আসলে। আমি জানতাম না হ্যাঁ যে উনি না আসিফ ভাইয়ের ওখানেও গিয়ে এরকম করে এসেছেন। জানলে হ্যাঁ আসলে একবার আমি করে না, ও ওনাকে আজে শুরুতেই বাজে আজে বাজে কথা আজে বাজে বলেছেন কথা না। আমি বলছে। পরে এখন দেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ না, এখন আরেকটা প্রশ্ন ওনাকে, ওনার উদ্দেশ্যে আমি লিখে রেখেছি, ওগুলো বলি। উনি বললেন যে আপনাকে আপনি আরব, তো আমার প্রশ্ন হচ্ছে উনি কি আরবি জানেন? উনি ইসলামটা তাহলে কিভাবে শিখবেন? রাইট। এরকম প্রশ্ন কিন্তু আপনাদেরকে অনেকে করে। আমি আসিফ ভাইকে বলছি, আর ওদের একটা প্রশ্ন, এই যে একটু আগে এক ভদ্রলোক বললো যে আমরা আসবো আরবি শেখাবো, ওরা বলবে, কিন্তু মুফতি মাওলানা মাসুদকেও তো ওরা বলে যে ও আরবি জানে না। এখন এবং আপনি, কথাটা কে বলে জানেন আপনি? আমি আপনাকে বলি, আমি একটা শুনেছিলাম। হ্যাঁ, আমি বলি
আমার ভিডিও মতো লোক দেখেছিল। বলি যে আরবি জানি না, আমার মতো লোক বলি রাইট, আমাদের মতো লোক বলে, যেমন আমি ওই যে একজন পশ্চিমবঙ্গের একজন মুমিন দেখেছি, তাকে বলছে যে আরবি জানে না, হ্যাঁ, হুম অথচ হুম হুম। সেই কিন্তু আরবি শিখেছে 2 বছর হলো, সে কিন্তু 3 বছর আগেও মন্দিরে মন্দিরে ঘন্টি বাজাতো, সেই ব্যক্তি এসে বলছে, মুফতি মাসুদকে বলছে যে আপনারা আরবি জানেন না, সে নিজে এসে আহলে ওই হাদিস সেজেছে। দাড়িওয়ালা রাহুল। জি, হতে পারে, তার নাম এটা হতে পারে, মানে আমি হ্যাঁ। শুনেছি, ভিডিওটাতে দেখেছি। এই প্রসঙ্গে রাহুলের ব্যাপারে একটু বলি। রাহুলকে আসবাই একবার এরকম কথা বলতে দেয় না, কেটে দিছিল। একই ব্যবস্থা মুফতি সরি ইয়ের সাথে, যে মুফাসসিল ভাইয়ের সাথে। মুফাসসিল ভাই বলতেছে যে মুফাসসিল ভাই তো আসলে আপনারা যেভাবে করেন অত নরম না, উনি ডাইরেক্ট বলে, ডাইরেক্ট ধরে, বুঝেন নাই? স্পেসিফিক্যালি, উনি হ্যাঁ, যে আমার সাথে হ্যাঁ উনার মুফাসসির ভাইয়ের কথা হচ্ছে কাট, মানে একদম কাটসাট। আমার 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 এটা ডাইরেক্ট ভালো স্ট্রেট লাগে কাট, যে 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 ভাই যে কি উনি বলার সরাসরি বলেন, হ্যাঁ, এত ঘুরানোর উনি পেছনের টাইম নাই। যেমন উনি একদিন একটা লাইভ করছিলেন, বলে যে যারা যারা কোরআন পুরাটা শেষ করেছেন তারা যদি আসে তো বলে জিজ্ঞেস করে যে আপনি শেষ করেছেন, ও যে নাইলে বাদ দেন চলে যান। তো রাহুল ওখানেও ধরা খেয়েছে বলতে, ও কথা বলতে দিচ্ছে, ভাই বলতেছে আপনি কথা বলতে দিচ্ছেন না, তাইলে আপনি আর কি কথা বলেন, ও বেশি কথা বলে কেটে দিচ্ছে। একই অবস্থা সে ওনার সাথে। যাই হোক, ওই 22 তারিখের ওই ভদ্রলোকের মুমিনের কাছে ফিরে যাই। আমার কথা, উনি যদি বলে, এই ধরনের কেউ যদি আসে যে বলে যে আপনি আরবি জানেন না, তাহলে আপনার প্রশ্ন হওয়া উচিত যে ঠিক আছে, আপনি যে ইসলাম জানেন সেটা আপনি কিভাবে পড়ে জানেন, কোন বইটা পড়েছেন? এখন তো যেমন মনে করেন আমার কাছে একটা আছে কোরআন শরীফ, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি হাবিবুর রহমান যেটা করেছেন, কোরআন শরীফের সরল বঙ্গানুবাদ। দেখুন তো, উনি তো একটা এলিট পার্সন, উনি তো মাদ্রাসায় পড়েছেন, এবং ওনারটার তো একটা মানদণ্ড আছে, এবং যে কোরআন শরীফ আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে বেরোয়। এখন এরা তো এগুলোকেও স্বীকার করে না, ওরা নিজেদের কিছু বলে। তো আমার প্রশ্ন, ওদের বইটা কোনটা, সেটা ওদের বইতে কি আছে? ও তো সেই আরবি জানে না, সেই বাংলা পড়ে ইসলাম শিখছে। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, এই আরবি যে জানার কথা বলে, আমরা কোন আরবিটা জানবো? 1400 বছর আগের আরবি তো এখন আর নেই, এখন তো অনেক পাল্টে গেছে। হ্যাঁ, সেই প্রসঙ্গে যদি যাই তাহলে আরো আলোচনার বিষয় আছে, কারণ 1400 বছর আগে আমার বাংলা ভাষা, প্রতিটা ভাষা তাই, প্রতিটা ভাষা হচ্ছে সে বিভিন্ন ভাষা থেকে শব্দ নেয়, বিভিন্ন ভাষা থেকে সে শব্দ নেয়। যেমন আমাদের এখানে চেয়ার আসছে, টেবিল আসছে, হ্যাঁ, তারপরে আপনার এই যে এই যে কোর্ট কাচারি মোবাইলটার আসছে, কথাই, মোবাইল, আনারস আসছে, হ্যাঁ, মোবাইল, মুঠোফোন বা বলছি মোবাইল, এই সবগুলো আসছে। তো তাইলে আর অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা বাংলা গ্রামারে পড়েছিলাম যে সন্দেশ মানে এখন বুঝি মিষ্টি, কিন্তু একসময় সন্দেশ দিয়ে বোঝাতো যে কোনো মেসেজ, হ্যাঁ, খবর, মেসেজ। তো তাহলে আপনি এখন কোনটা ধরবেন, সেটা হচ্ছে আসলে ভাষাগত ব্যাপার, আরো একটা চিন্তা ব্যাপার। তারপরে হচ্ছে উনি যেটা বললেন যে আপনার আইডিয়াটা ঠিক না, তাহলে তো বাংলাদেশ বিভিন্ন ওয়াজকারী ওয়াজের মতবাদ দেয়, এবং একজনে আমাদেরকে তো মেরে ফেলতে চাচ্ছে, কাফের বলতেছে, মুনাফিক বলতেছে, কিন্তু মুসলমানরা বলতেছে যে ইয়ে মানে না, আই মিন যে মনে করেন যে আল্লাহকে নবীকে মানে না, যে নবী মাটির তৈরি, একজন বলতেছে নবী নুরুদি, একজন বলতেছে নবীর মাটি পৌঁছবে না, একজন নবী জীবিত আছে। এই মতবাদ যেগুলো, তারাও তো একজনের ইয়ে করে ফেলতে, খুন মানে হ্যাঁ শুধু যে মারামারি করে তা না, খুন হ্যাঁ করে, পুড়িয়ে মেরেছে। আমার মনে আছে নোয়াখালীতে 2016 সালে, এটা খুব সম্ভবত সোনাইমুড়ি থানাতে, জীবন্ত দুজনকে পুড়িয়ে মেরেছে। তারা বলছিল যে এটা আমাকে খ্রিস্টানদের মসজিদ বানাচ্ছে, এই ধোঁয়া তুলে তারা মেরে ফেলেছে। আমার স্পষ্ট মনে আছে, ভিডিওটাতে আমি দেখেছি। বস একটু আমাকে একটা মিনিট জি, সময় দেন, একটা মিনিট জি, আমি sure, আসছি। জি। আচ্ছা, আমরা ততক্ষণে এক কাজ করি, আমি আরেকজনকে একটু যুক্ত করি, আলী খান ভাইকে যুক্ত করি, আমরা ওনার কাছে আবারও যুক্ত হব। ততক্ষণ আলী খান ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। আলী খান ভাই, আপনি অ্যাকসেপ্ট করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বলুন কেমন আছেন? ভালো আছি। আপনারা সবাই কেমন? জি, আমরা ভালো আছি, বলেন। আমার ছোট একটা প্রশ্ন, জি, যে নতুন কি দিল ইসলাম, যে বিপ্লবী কি দিল, নতুন কি নিয়ে আসলো ইসলাম, যা পৃথিবীতে অলরেডি ছিল না? চমৎকার একটা প্রশ্ন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আসলে নতুন যেটা ছিল না সেটা হচ্ছে যে এই যে সবচাইতে বেশি বেশি করে বাচ্চা পয়দা করে অনুসারীর সংখ্যা বৃদ্ধি করার যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা অন্য ধর্মগুলোর মধ্যে এতটা ছিল না, হয়তো এটাই ওদের মধ্যে নতুন হতে পারে। আর বাকি যেমন কোপানো, এগুলো তো মোটামুটি অন্য আচ্ছা, ধর্মেও ছিল। তারপর হচ্ছে মানে হত্যা করা, যুদ্ধ করা, এগুলি তো অন্য ধর্মেও ছিল। দাস প্রথা অন্য ধর্মেও ছিল। হজ করা, নামাজ পড়া, আজান দেওয়া, সবই অন্য ধর্ম থেকে ধার করেছে। মনে হয় শুধু এই দিকটাই বেশি এরা করেছে, যে বেশি বেশি করে সন্তান জন্ম দিতে হবে, নারীদেরকে ডমিনেট করতে হবে। ও হ্যাঁ, আর একটা একজন অ্যান্সার দিয়েছেন, জঙ্গি হামলা। এই জঙ্গি হামলাটা অন্যরা এত বেশি পরিমাণে দিতে পারেনি আসলে, যদিও খ্রিস্টিয়ানরা জঙ্গি হামলা করতো, অনেক করতো, কিন্তু এদের মতো এতটা মাত্রাতিরিক্ত করতে পারেনি। আমার মনে হয় এটা টেকনোলজির জন্য এরা এগিয়ে গেছে। এই শতকে যদি অন্য ধর্মরাও এদের মতো এরকম থাকতো, পিছিয়ে পড়া মানে এই জনগোষ্ঠীটা কিন্তু পিছিয়ে পড়া, এটা কিন্তু স্বীকার করতেই হবে। আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা আছে, সব পিছিয়ে পড়া মানুষ, সব হচ্ছে এই ধর্মের গুণগান, ধর্মের পেছনে এরা কখনো উন্নতির পিছনে, প্রগতির পিছনে ছোটেনি। তো এই পিছিয়ে পড়া মানুষগুলো হয়তো এই টেকনোলজি পেয়ে এত বেশি জঙ্গি হামলা আমাদেরকে উপহার দিচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু এড করি। হ্যালো, ওরা জি, জায়গা দখল করা শেখানো হয়েছে, অন্য জায়গা কিরকম দখল করতে হয়, কি কন্ডিশনের উপর দখল করতে হয়, এইটাও কি আছে? অন্যের জায়গা, রাইট, না, অন্যের জায়গা মনে হয় দখল করাটা তেমন একটা আমার জানা নেই অন্য ধর্মে আছে কিনা। ক্রিশ্চিয়ানিটিতে থাকতে পারে, হিন্দুইজমে অন্যের জায়গা দখল করাটা এটা আমি ঠিক বলতে পারবো না, আমি হিন্দু ধর্ম নিয়ে তেমন একটা পড়িনি। তবে অন্যদেরকে কোপানোর কথা আছে, অন্যদের সাথে যুদ্ধ বিগ্রহের কথা আছে, অন্যের জায়গা দখলের কথা আছে কিনা আমি ঠিক শিওর না, জানতে হবে।
জি, এই জন্য বললাম ওই যে যে মানে অফেন্সিভ মানে মানে যুদ্ধগুলো যাই হয়েছে। দিক মানে যাই দিক ইসলাম আমাদেরকে ভালো কিছু উপহার দেয়নি, খারাপ কিছুই দিয়েছে, এটা নিঃসন্দেহে। জি, জি, না এই জন্য বললাম ওই যে অফেন্সিভ যে ওয়ার গুলো ছিল, যুদ্ধগুলো ছিল, ওগুলা তো হুম, জায়গা দখলের জন্য আর গনিমতের মাল সংগ্রহ করার জন্য, তাই না? একদম একদম। আচ্ছা, ওগুলা তো আমি তো অন্য ধর্ম নিয়ে কোনো কম্পারেটিভ স্টাডি করি নাই, তবে যদি আপনার অডিয়েন্স কেউ জানে, ওরা কি বলতে পারে যে অন্য কোনো ধর্মে কি ওগুলো আছে নাকি? অফেন্সিভ যুদ্ধ করব, জায়গা দখল করব, গনিমতের মাল নিব, আর নারীদেরকে আমরা ইউজ করব। তবে ক্রুসেডাররা কিন্তু অনেকটা এই ধরনের কাজ করত। ক্রুসেডার, তারপরে হচ্ছে এই যে উইচ হান্টিং করে বেড়াতো, মানে খ্রিস্টানরা কিন্তু এই ধরনের কাজগুলো করে বেরিয়েছে শত শত বছর ধরে। মুসলিমরা কম সময় ধরে করছে, কিন্তু মানে বিশ্বজুড়ে কম সময় ধরে করছে, কিন্তু একদম খুব বেশি বেশি অনেক বেশি বেশি করছে। এটা তাহলে জানতে হবে, আরো আরো একটু ভালো করে জানতে হবে। আমি দেখি আরো, তাহলে আমি জানতে পারলে আপনাকে জানাবো ব্যাপারটা, যে আসলে আর কারা এরকম করে বেড়ায় বা ধর্মগ্রন্থের দোহাই দিয়ে করে বেরিয়েছে। এই মুহূর্তে আমার শুধু খ্রিস্টানদের কথা মনে হচ্ছে। আর ইহুদিরা করেছে, খ্রিস্টানরা ইহুদিরা করেছে, হিন্দু আর বৌদ্ধদের ব্যাপারে আমার আরেকটু জানতে হবে। বৌদ্ধরা করেছে, কিন্তু বৌদ্ধ ধর্মের দোহাই দিয়ে করেছে কিনা এটা আমি শিওর না। এই ব্যাপারগুলো আরেকটু জানতে, কেমন আমি জানতে জি, পারলে আচ্ছা। তখন আপনাকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস এড করতে চাই, যদি সময় জি দেন, জি পারমিশন জি দেন। জি বলেন, জি বলেন। আচ্ছা, ওই ওই যে স্লেভ ট্রেডিংটা তো জি, ইসলাম আসার আগে ছিল, তারপর মোল্লারা হ্যাঁ। যে ইসলাম আসার স্লেভারি আর নাই, স্লেভারি ওরা ধ্বংস করে দিয়েছে, তাহলে তো মোহাম্মদ জীবিত থাকাকালীন ওই ব্যবসা ছিল, তারপরেও ছিল, এখনো আছে। হুম হুম। তাহলে মোল্লারা কোত্থেকে বলে যে স্লেভারি থেকে ওরা ফ্রিডম দিয়ে দিছে, স্লেভারি এলাও এটা করে না মিথ্যা কথা, ইসলাম? এটা মিথ্যা কথা। তারা ওই যে যেমন কালকে আসিফ ভাই একজনকে জিজ্ঞেস করছে যে আপনি একটা আয়াত বা একটা হাদিস দেখান যেখানে হচ্ছে স্লেভারিটাকে হচ্ছে ই করা হয়েছে, মানে ব্যান করা হয়েছে, এই ধরনের একটা কিছু দেখ। তো এই ধরনের আসলে কিছু নেই, তেমন কিছু নেই। এগুলো মিথ্যা কথা বলে যে দাসপ্রথা বাতিল করছে, হ্যান করছে, ত্যান করছে। অ্যাকচুয়ালি না, বাতিল করেনি। জি, হ্যাঁ, তাই আজকের জন্য এইটাই। আর অন্য আচ্ছা, অডিয়েন্সকে আপনি সুযোগ দেন। আপনাকে ধন্যবাদ আমাকে ঠিক সময় আছে, দেওয়ার জন্য, ঠিক আছে সুযোগ আলী দেওয়ার ভাই, জন্য। অনেক ধন্যবাদ। আমরা আবারও কথা বলবো অন্য এক সময়। আমরা সংক্ষেপে সবার মতামত গুলো নিতে চাই। লালন ভাই কি ফিরে এসেছেন? ফিরে আসলে একটু অ্যাড পাঠান। লালন ভাই যদি ফিরে এসে থাকেন, একটু অ্যাড পাঠান, আমি আপনাকে যুক্ত করি। না, আপনার এখানে অ্যাড করার অপশনটা দেখছি না। যদি লালন ভাই, আচ্ছা আমি দেখি হরধিমু ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা লালন ভাই, আপনি এসে থাকলে একটু অ্যাড, না আপনাকে অ্যাড করার অপশন পাচ্ছি না লালন ভাই, আপনাকে অ্যাড করার অপশন পাচ্ছি না। আপনি আবারও একটু মানে ভিডিওটা থেকে বের হয়ে গিয়ে ভিডিওটাতে ঢুকে অ্যাড করেন। আমি দেখি হলুদ হিমু ভাইকে কানেক্ট করেছি, দেখি। আমি আর 10-15 মিনিটের মতো আছি। জি হলুদ হিমু ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো, বলেন। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি হ্যালো। জি ভাই, শুনতে আচ্ছা। পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি ভালো আছি। আপনি কেমন আমার আমাকে বলেন। হ্যাঁ, আমি ভালো আছি। আমি প্রকৃতির দয়ায় মায়ায় প্রকৃতির উপর আস্থা রেখে আমি ভালোই আছি। আচ্ছা। তো আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, যেটা কোশ্চেন না, আমি আসলে ধর্ম বিষয়ক অতটা এক্সপার্ট না, কিন্তু আমি কিছু বিষয়ে পড়াশোনা শুরু করছি। খুব বেশি দিন হয় নাই যে আমি ধর্ম থেকে বেরিয়ে আসছি, 3 সাড়ে 3 4 বছর। খুব ভালো। আমি সবসময় একটু সন্দেহগ্রস্ত ছিলাম হুম হুম ধর্ম ব্যাপারগুলো। হুম তো হুম। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আপনার যারা আসলে বিজ্ঞান জানে আমাদের মধ্যে, বা কোনো মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি গুলো জানে, তো এরা হচ্ছে এই অলৌকিকতা বা মিরাকল যেগুলো হয়েছে, হুম অর্থাৎ হুম যেগুলো কোনো ব্যাখ্যা নাই, যেগুলোতে ধরা খায় তারা, হুম হুম। এগুলোকে এক ধরনের বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা সবসময়। ফর এক্সাম্পল, আপনার চন্দ্র দ্বিখণ্ডিত করার গল্প, এটা তো গল্পই, কোনো অবশ্যই গল্প। কোনো সাইন্টিফিক কখনো করে নাই, স্বীকার করে নাই। কিন্তু এই যে এটা একটা, আরেকটা হচ্ছে বিবর্তনবাদের অনেকগুলো ব্যাপার, বর্তমান বিশ্বের বিবর্তনবাদের ব্যাপারে ইভেন মুসলিম যারা মুসলিম স্কলার আছে, যারা মোটামুটি পিএইচডি টিএইচডি আছে, বায়োলজি, মাইক্রোবায়োলজি অথবা রেগুলেশনের বায়োলজিস্ট, এরাও কিন্তু অস্বীকার করে না। হ্যাঁ, এরা হয়তো মেকানিজমে গিয়ে বলে যে একটু সমস্যা আছে বা ওই সমস্যা আছে, কিন্তু ওভারঅল কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট, মানে এটা রিফিউজ করে দেয় না। তো বাংলাদেশে যারা এই ব্যাপারগুলোতে নিয়ে রিফিউজ করে, অথবা এটা কি মেইন স্ট্রিম যে সায়েন্স জার্নাল, মেইন স্ট্রিম সায়েন্টিফিক যারা সায়েন্টিস্ট আছে, হুম হুম। এদের এগুলো পড়াশোনা করে না, বা এদের এগুলো দেখে না? আসলে কেউ যদি আমার ডেলিবারেটলি করে, প্রশ্ন মানে প্রশ্ন হচ্ছে আমি সেটা। বুঝতে পেরেছি। আর যাদের ধরেন যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এগুলি করে, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যায়। যেমন ধরেন আমরা এই যে যেমন অনেকে আছে বিজ্ঞানের ভুল ধরে, বিবর্তনবাদের ভুল ধরে, হ্যান ধরে ত্যান ধরে। এরা যে এই যে বইগুলো বের করে, নানা রকম বইও বের করে, হ্যাঁ, পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না, তারপরে হচ্ছে এই ধরনের আরো, না কি জানো, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এরকম ধরনের আরো নানা রকম বই বের করে, বিবর্তন ভুয়া, তারপর হচ্ছে মিসিং লিঙ্ক, আরো কি কি নাম দিয়ে বের করে, চটকদার নাম দিয়ে, ঈশ্বর কণা। হ্যাঁ, হয় কি এরা জেনে শুনেই করে কাজগুলো। মানে ওরা ধরেন যে ওরা বুঝতে পারছে যে এই জিনিসটা একজন শিক্ষিত মানুষ দেখলেই বুঝতে পারবে এটা ভুল কথা বা ভুয়া কথা, ওরা তারপরেও করে। কারণ কি ওদের অডিয়েন্স তো হচ্ছে আমি মূর্খ বলবো না, মানে কম শিক্ষিত বা অশিক্ষিতই বলা, হ্যাঁ, যারা হচ্ছে ধরেন আচ্ছা। স্কুলের গন্ডি
পেরোয়নি, যারা মাদ্রাসায় পড়েছে বা যদি স্কুলের গণ্ডি পেরিয়েও থাকে, তারা হচ্ছে বেসিক্যালি ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ আছে। মানে দেখা যাবে ওদের মধ্যে অনেকে আছে খুব বড় বড় ডিগ্রিধারী, হ্যাঁ, অনেক ভালো ভালো কলেজে লেখাপড়া করেছে, কিন্তু তারা ধর্মীয় গণ্ডি থেকে বের হতে পারেনি। ওরা স্কুলে গেছে, আসছে, গিয়েছে, এসেছে, আর হচ্ছে বাবা মার কাছে শিখেছে যে এগুলি সব স্কুলে যেগুলো বলছে এগুলি সবকিছু ঠিক না, আল্লাহ ঠিক বা ধর্ম ঠিক, এই ধরনের মানসিকতায় তারা বড় হয়েছে। এরা হচ্ছে ওদের অডিয়েন্স। এই মানুষগুলোকে তো আমি অশিক্ষিত বা অল্প শিক্ষিতই বলা চলছে তাহলে, কারণ একটা মানুষ পড়ে এসেছে যে মেঘ থেকে বৃষ্টি হয় এবং মেঘটা কেউ বানিয়ে দেয় না, সেই মানুষটা যদি এসে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করে বা ভগবানের কাছে প্রার্থনা করে বা গডের কাছে প্রার্থনা করে, তো ওই মানুষটা তো অবশ্যই অশিক্ষিত। সে সে তো তাহলে ওটা বোঝেনি বা মানে বিশ্বাস করেনি, ঠিক মেনে নেয়নি। তো ওই মানুষগুলি হচ্ছে এদের অডিয়েন্স। তাই এরা করে কি ইচ্ছে করেই কাজ, এবং এগুলোর পেছনে এই কারণে আমরা করি কি সময় কম নষ্ট করি, যতটুকু বলার ততটুকু বলি। তারপরেও আমাদের মনে হয় হ্যাঁ বলা উচিত, ওদের নিয়ে বলা উচিত, চেষ্টা করবো আমরা। না, ওটা না, আমি যে এই জেনারেশনটায় যারা এগুলো ডেলিভারিটলি করে, তারা জানে যে এগুলো সত্য বা এগুলার ফ্যাক্ট আছে বা এগুলো প্রুভেন অথবা অনগোয়িং রিসার্চ কোনো না কোনো স্টেজে আছে। কিন্তু এই যে এই জেনারেশন গুলা যারা এই ডেলিভারিটলি উপরের লেভেল থেকে এই কাজগুলো করতেছে, তারা কি হচ্ছে না যে পুরো একটা জেনারেশন বা পুরো আমরা একটা জেনারেশনকে অন্যদিকে ডাইভার্ট করছি, না না বিজ্ঞান না থেকে এই সরিয়ে না দিচ্ছি। এই দিকে ওদের না এই ধরনের ওদের কোনো নাই, ওদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওদের এটা দিয়ে কিচ্ছু আসে যায় না। ধরেন যে এই সমাজটা নষ্ট হয়ে গিয়ে, আমাদের এই যে বাংলাদেশটা, আমাদের যে বাংলাদেশটা রয়েছে সেটা নষ্ট হয়ে গিয়ে যদি এমন হয় ওখানে ওই পাকিস্তান আফগানিস্তানের মতো এরকম গৃহযুদ্ধ লেগে যায়, মানে সেখানে যদি মানুষ কোটি কোটি মানুষ মারাও যায়, ওদের গায়ে লাগবে না। মানে এটা আপনার হয়তো মনে হতে পারে যে না এত খারাপ এরা নয়, বাট এরা আসলেই এত খারাপ, এরা আসলেই এত খারাপ। মানে ওরা ওরা এই যে বিজ্ঞান ওরা বিজ্ঞান ওদের মধ্যে যদি অমনস্কতা বিন্দু করা, পরিমাণ এই যে মানবতা থেকেও থাকে। বিজ্ঞানকে একটা শত্রু বানাই ফেলা, একটা সাইডে ফেলে দেওয়া, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই কাজটা তো ওরা বিজ্ঞানের অবদান ব্যবহার করেই করছে, মোবাইলেই করছে, কম্পিউটারেই করছে। এগুলো কিন্তু ওরা নিজেরা আবিষ্কার করেনি, ওরা কিন্তু দোয়া করে একটা মোবাইল বানাতে পারবে না কখনোই। আপনি আমার সাথে যে কথাটা বলছেন, এটা কেউ দোয়ার মাধ্যমে কেউ এই কথাটা তাদের কাছে কারো কাছে পৌঁছে দিতে পারবে না, ওদের কথাগুলি, হ্যাঁ, ওদের এরকম কথাগুলি বা এই যে বইগুলি যে ওরা ছাপাচ্ছে, এই ছাপাখানাটা কিন্তু ওরা দোয়ার মাধ্যমে বইটাকে ছাপাতে পারবে না, কাগজে করতে পারবে না। ওরা কিন্তু ঘুরে ফিরে এই বিজ্ঞানের দ্বারস্থ হচ্ছে। আগে ওরা যেমন কোরআন লিখতো গাছের পাতায়, ছাল বাকলে, পশুর চামড়ায়, মাটিতে, পাথরের খণ্ডে, তো এইভাবে যদি ওরা লিখতে যায় তাহলে তো হবে না। ওরা ওরা ঘুরে ফিরে বিজ্ঞান কি ব্যবহার, তো তার মানে ইচ্ছে করেই না, করছে, ওদের কিছু যায় আসে না। আমি আসলে যেখানে যদি এখানে যদি কোনো আপনার এই ভিউয়ারদের মধ্যে যদি কোনো মুসলিম বা ধার্মিক থাকে, আমি তাদেরকে বলবো ভাই, আপনারা সবসময় মেইন স্ট্রিম যে এই জার্নাল গুলা, ফর এক্সাম্পল নেচার.কম, সেল.কম অথবা নাসার ওয়েবসাইট, অথবা আপনি মেইন স্ট্রিম যে মুসলিম স্কলার আছে যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে, আপনারা তাদের ওয়েবসাইট বা তাদের ব্লগ গুলা করবেন বিফোর আপনি এখানে এসে কারোকে একটা পুরোপুরি একটা তত্ত্ব বা একটা হাইপোথিসিস বা থিওরিকে আপনি ফলস, ভুয়া বা এটাকে আপনার শত্রু বানানোর আগে বা এটাকে আপনি শত্রু হিসেবে দেখার আগে অথবা কনস্পাইরেসি থিওরি ভাবার আগে একটু কাইন্ডলি যারা মেইন স্ট্রিম ইভেন মুসলিম স্কলার আছে, মুসলিম এখন ইদানিং ক্যামব্রিজ অক্সফোর্ড এক্সট্রিম মানে আছে একটু বিবর্তনের ব্যাপারে বায়োলজিস্ট আছে, যারা যাদের কথা শুনলে আর আমাদের এই লোকাল যে লোকগুলা এগুলোর কথা শুনলে আমার মানে ইচ্ছা করে যে এই লোকগুলো আসলে কি বলবো, আমি আমার ভাষা থাকে না। আমি যখন শুনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একজন মুসলিম একজন প্রফেসর, একজন মহিলা আছে, ওনার যখন বক্তব্য শুনছি আমি, উনি বলতেছে বিবর্তন নো মোর তত্ত্ব, এটা একটা ফ্যাক্ট, এটা এখন একটা ফ্যাক্ট হয়ে গেছে। হুম হুম তো আর আমাদের এইসব এই কলা বিজ্ঞানী যারা আছে আমাদের এখানে, আমাদের সাথে নাস্তিকে ভাঙা জবাব দিতে এসে যে মিথ্যাচার করে বা এই যে সাইন্টিফিক টার্ম গুলাকে শত্রু বানাই ফেলতেছে একটা অংশ জেনারেশন, এবং এদেরকে পুরোপুরি অনীহা প্রকাশ করতেছে, অনাগ্রহ তৈরি করতেছে এদের মধ্যে, যেটা পড়ো না, এটা ধরো না, এটা মিথ্যা। এই জিনিসগুলো তো ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছে অলরেডি এই পুরো জেনারেশনটাকে, পুরো দেশটাকে, বা পুরো আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে এক ধরনের বিজ্ঞানের প্রতি এক ধরনের ঘৃণা জন্মানো হচ্ছে, যে বিজ্ঞান যা কিছু বলে সেটা আমার রিলিজিয়নের বিপরীতে গিয়ে বলে, এনিথিং প্রত্যেকটা জিনিসই তারা বলতেছে। তো ওটাই বলবো আপনার ভিউয়ার যারা এখানে আছেন তাদেরকে জি বলবো একটু মেইন স্ট্রিম যারা ফিলোসফার, মেইন স্ট্রিম যারা জার্নালিস্ট আছে, মেইন স্ট্রিম যারা সায়েন্টিস্ট আছে, হুম আপনি হুম even আপনাদের মুসলিম সায়েন্টিস্ট যারা আছে, যারা বর্তমানে গবেষণা করতেছে, আপনি কাইন্ডলি তাদের গুলো পড়বেন, তাদের জার্নাল গুলো পড়বেন, তাদের ব্লগ গুলো পড়বেন বিতর্ক করার আগে, তাহলে আপনি এইটুকু ক্লিয়ার হবেন যে কোনটা ফ্যাক্ট আর কোনটা মিথ্যা বা কোনটা কনস্পাইরেসি। আর হ্যাঁ অবশ্যই, মানে যারাই আমরা বলে যে সবসময় এই সবাইকে এটাই বলি মিথ্যা যে আমাদের বিবর্তন মিথ্যা কথাগুলো। বা বিগ ব্যাং মিথ্যা, আসলে ব্যাপার হচ্ছে কিছু যায় আসে না। আপনি হয়তো তর্কের খাতিরে আপনি আমাকে পরাজিত করার জন্য আসতে পারেন, আমি মোর দেন ওয়েলকাম, আপনি বিতর্ক করার জন্য আসেন, কিন্তু আপনি সারা জীবনও যদি ঘরের চিপায় বসে বিবর্তন মিথ্যা বলেন, বিগ ব্যাং কে মিথ্যা বলেন, ভাই বিজ্ঞানের কিছু যায় আসে, এটা নিয়মে চলবে, এটা ফ্যাক্ট দেখবে, অবজার্ভ করবে, সে সূত্র প্রয়োগ করে সে নিয়ে আসবে, বরং সে 500-1000 বছর আগে যাবে। আর আপনি ঘরের মধ্যে বসে বসে কিভাবে মাছ থেকে মানুষ হয়েছে, বাঁদর থেকে মানুষ হয়েছে, এই মিসকনসেপশন নিয়ে আপনি থাকবেন। মানে সংক্ষেপে বলা চলে যে ইগনোরেন্স থেকে বের হয়ে আসতে হবে তাদেরকে। ধন্যবাদ এটার জন্য। জি সেটাই। তো ধন্যবাদ জি আপনাদেরকে, এটার জন্যই আমি আসছি আজকে, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, হলুদ ভালো ভাই থাকবেন সবাই। আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, শুভকামনা রইলো, আবার কথা হবে।